আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে, যেটার নাম স্ট্রিমিং ম্যাড। তো ক্যামেরাটা মোটামুটি একটু ঠিক করে নিচ্ছি, এক সেকেন্ড। তো পুজো মোটামুটি শেষ, দুর্গা পুজো যেটা বাঙালিদের সব থেকে বড় উৎসব। 6ই অক্টোবর শুরু হয়েছিল মহালয়া। তো আমি আজকে মেনলি এসেছি কিছু গল্প করতে, সাথে সাথে কিছু ইনফরমেশনও দিতে চাই। কারণ এখানে বলতে হয় যে আমার বাবা মা দুজনেই বলেন, স্পেশালি বাবা বলেন যে তুমি যেটা করবে সেটার সম্বন্ধে জানার চেষ্টা করবে, সেটার সম্বন্ধে যতটা পারবে ইনফরমেশন নিয়ে রাখবে, পড়বে। তো এখনকার দিনে মানুষ আনন্দ করে, মজা করে। আমি নিজের দিক থেকেই বলছি, সবার কথা জানি না। আমি বেশিরভাগ লোকজনকে দেখেছি মজা করে, আনন্দ করে, কিন্তু সেই জিনিসটার সম্বন্ধে একটু গভীরে যেতে হয়তো মানে কি বলবো, ল্যাদও খায় আর জানতেও চায় না অতটা। হ্যাঁ, মজা করছি, আনন্দ করছি, পুজো এসছে, আজ মহালয়া, পুজো পুজো ভাব, আজকে মহিষাসুর মর্দিনীর গান শুনবো, এইসব বলে টলে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো আমি এই যে এই রিচুয়ালসগুলো কেন, কোথা থেকে এলো, বেশি আমিও কিছু জানি না। যতদূর আমি জেনেছি সে সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই জানবেন, তবুও যদি ভালো লাগে তাহলে দেখবেন পুরোটা। তো প্রথমে শুরু করি হচ্ছে যে দুর্গাপুজো তো সবাই জানে যে বাঙালির মহোৎসব, শারদীয় উৎসব বা দুর্গোৎসব। তো সেটা অ্যাকচুয়ালি মহালয়া হচ্ছে একটা 16 লুনার ডে পিরিয়ড, যেটা হয় হিন্দু ক্যালেন্ডারে, পঞ্জিকাতে সেটা একটা 16 লুনার ডে পিরিয়ড পিতৃপক্ষে। তো সেটা আমরা পিতৃপক্ষ বলে থাকি হিন্দু ক্যালেন্ডার মানে পঞ্জিকাতে। তো এটা শুরু হয় হচ্ছে আপনার দ্বিতীয় পক্ষ থেকে, মানে ফর্টনাইট যেটাকে বলে, দ্বিতীয় পক্ষ থেকে শুরু হচ্ছে, লুনার ডে দ্বিতীয় পক্ষ থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে নো মুন ডেতে গিয়ে, মানে অমাবস্যাতে গিয়ে শেষ হচ্ছে। তো এই পুরো জিনিসটা যখন নো মুন ডেতে গিয়ে শেষ হচ্ছে, সেখানে পিতৃপক্ষ শেষ হচ্ছে আর দেবীপক্ষের যে শুরুটা হচ্ছে, সেই প্রহরটাকেই আমরা বলছি মহালয়া। ভুল ত্রুটি হলে ক্ষমা চাইব, যতটা জানি বলছি। সেই সময়টাকে বলছি মহালয়া। এই সময় পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু হয়। তো এই সময় অনেকে যারা পূর্বপুরুষ থাকেন, যারা গত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে থাকেন, যেটা কি আমরা তর্পণ বলি। তো সেটাতে যে শ্রদ্ধার্ঘ্য, সেটা বিভিন্ন রকম রিচুয়ালস থাকে, যেমন বিভিন্ন খাবার দেওয়া হয়, তর্পণ করা হয়, তর্পণের বিভিন্ন রকম রিচুয়ালস থাকে। আর এখান থেকে একটা মানে যখন আমরা আগে কাউকে উইশ করতাম, তখন বলতাম যে হ্যাপি মহালয়া বা শুভ মহালয়া। আমি মাঝে একটা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে হ্যাপি মহালয়া বলাটা উচিত নয়, কারণ এই সময় আমরা যারা সরি ফর দ্য নয়েজ, এখানে একটু মানিয়ে নিতে হবে, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ হবে, কিন্তু অনেকটাই জোরে বলছি। তো অনেকেই বলে যে মহালয়াটাকে শুভ মহালয়া বলা ঠিক না, কারণ এই সময় যারা গত হয়েছেন তাদেরকে স্মরণ করা হয়, তাদের তর্পণ করা হয়। কিন্তু আলটিমেটলি এই সময়টাকে মনে করা হয় যে অফিসিয়ালি মা দুর্গা কৈলাস থেকে যাত্রা শুরু করেছে, এবং তার 4 ছেলেমেয়েকে নিয়ে, গণেশ, কার্তিক, সরস্বতী আর লক্ষ্মীকে নিয়ে, তার মনের মতো একটা নৌকো কিংবা হাতি কিংবা দোলা থেকে, এবং কি বাড়ির মধ্যে এসে পড়বেন, তার বাড়িতে গাড়িতে, একদম একটা পুরো পুরো যে ভাতটা বানিয়ে দেবে, সেটা কিন্তু বাঙালি বলবে না, এটা সাউদার্ন এবং ওয়েস্টার্ন যে সমস্ত ইন্ডিয়ান কালচার যেগুলো আছে, এবং আসাম, ত্রিপুরা, বাংলাদেশ কিছু জায়গা, বাংলাদেশ নিয়ে তো সবশেষে আমি যেটা বলছিলাম, সবশেষে সত্যের জয় হবে, এই একটা মনের মধ্যে আশা থাকে যে না, আমাদের জীবনেও যা খারাপ হচ্ছে সেটা আস্তে আস্তে ভালো হবে। এই যে করোনা বলুন বা বিভিন্ন জনের বিভিন্ন রকম অসুবিধে, রোগ, জরা, দুঃখ, এই সমস্ত কিছুর অবসান ঘটবে, মা দুর্গা এসে সমস্ত ঠিক করে দেবেন, এই একটা আশা থাকে। তো আমরা শুভ মহালয়া বলতেই পারি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং আমি সবাইকে বলবো যে আপনারাও বলতেই পারেন, এটাতে কোনো খারাপ কিছু নেই। শুভ জিনিসের শুরু হচ্ছে, তো এইভাবে মহালয়াটা শুরু হয়। মহালয়াটা মেনলি সকালবেলায় যে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের গান দিয়ে আমরা শুরু করি, আগমনী সুর যেটাকে বলে, বাজলো তোমার আলোর বেনু বা জাগো তুমি জাগো, সেটা মেনলি মহালয়ার ভোরবেলা আমরা শুনি। সমস্ত হাউস হোল্ডসরা ভোর ভোর উঠে গিয়ে
আগেকার দিনে তো রেডিও চালানো হতো, এখন তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে। পুরো মহালয়ার যে প্রোগ্রামটা অ্যাভেলেবেল আছে। আগেও যখন ছোটোবেলায় আমি কোনো কারণে কোথাও একটা কিছু মহালয়ার এই আগমনী সুর আগে বাজতে, মানে মহালয়ার আগে আর কি, মহালয়ার আগে যেরকম সরস্বতী পুজোর আগে কুল খেতে দেওয়া হয় না অনেককে, জানি না সবাইকার কিনা, সেরকম ওই মহালয়ার আগে যখন শুরু কিছু গানটা গাইতাম, যে বাজলো তোমার আলোর বেনু বা কিছু একটা, মা আমাকে বলতো এই এখন গাইবি না, এখন আগে ওই মহালয়াটা আসুক তখন গাইবি, আগের থেকে গিয়ে জিনিসটাকে নষ্ট করিস না। তো তখন আমি জিনিসটা বুঝতাম না যে আগের থেকে গিয়ে আমার ইচ্ছে করছে আমি কেন গাইবো না। এখন জিনিসটার মাহাত্ম্যটা বুঝতে পারি যে ওই দিন ওই সময় ভোরবেলায় উঠে শোনার একটা আলাদাই মজা। আমার তো গায়ে ফায়ে কাটা দিয়ে ওঠে, ভীষণ ভালো লাগে। এবং মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় পুজো প্রস্তুতি। তারপরে তো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এখন তো সবাই ওই টাইমেই, কলকাতার মানুষ হিসেবে বলছি, এখন আমি কলকাতারই বাসিন্দা বলতে গেলে, তো কলকাতায় ওই সময়তেই মানুষ বেরিয়ে পড়ে দেখার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে মহালয়া যে সময়তে শুরু হয় সেই সময়টাতে যে অটামাল যে ইকুইনক্সটা, সেই ইকুইনক্সটাও কিন্তু শেষ হয়। মানে ইকুইনক্স বলতে একটা ইনস্ট্যান্ট টাইম আছে আর কি, যে টাইমটাতে সূর্যের, মানে ভিজিবলি আমরা যে সূর্যটাকে দেখতে পাই, সেই সূর্যের যে ঠিক মাঝের অংশটা, সেটা আর্থের ইকুয়েটরের একদম অ্যাবাভে থাকে, মানে একদম যে মাঝামাঝি ওপরে, যেটাকে বলে মাঝ বরাবর ওপরে করলে যেটা হবে, সেখানে থাকে। মানে খুব সরল সহজ ভাষায় বললে যেটা লাগে, খুব অল্প ভাষায়, নাহলে প্রচুর ডেসক্রিপশন হবে। এটা বছরে দুবার আসে, একটা মার্চে আসে আর একটা সেপ্টেম্বরে আসে। তো মেনলি এই টাইমটাতেই হয়। মহালয়া তো গেল, এবারে মহালয়াতে আমার এবারে প্ল্যান ছিল যে আমি কোনো বছর আমার শ্বশুর বাড়ির সাথে, বা আমি শ্বশুর বাড়ি ঠিক বলি না, আমার এই বাড়ির সাথে, মানে কলকাতার বাড়ির সাথে পুজো কাটানো আমার হয়নি মহালয়ার থেকে। আমি ওই বাড়িতেই কাটিয়েছি আমার আরেক মা বাবার সাথে, মানে আমার মা বাবার সাথে আর কি, মানিবাপির সাথে কখনো কাটাইনি। তো এবার ইচ্ছে ছিল মানিবাপির সাথে কাটানো, তাই আমি কলকাতা চলে এসেছিলাম। যেদিন কলকাতা আসি সেদিন ছিল মহালয়ার পরের দিন, মহালয়ার পরের দিন। তো সেদিন থেকেই প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো রাস্তায়, এবং অনেক জায়গায় মায়ের প্রতিমাও নিয়ে আসা হয়ে গিয়েছিল। তো চতুর্থীর দিন একবার বেরিয়েছিলাম আমি। ষষ্ঠী থেকে আবার আমি শুরু করি যে দিনগুলো আছে। ষষ্ঠী হচ্ছে এমন একটা দিন যেটাকে বলে না আয়োজন করার দিন হচ্ছে ষষ্ঠীর দিন, এবং এটা সব থেকে মনে করা হয় যে এই যে 4টে দিন আছে, মেনলি তো অটামের যে, মানে শরতের যে 10টা দিন, সেই 10টা দিনে 10টা দিন মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন, এবং মানে 10টা দিন ওখান থেকে যাত্রা শুরু করেন। ওই 10টা দিন আর কি একটা ফেস্টিভ মুড থাকে শরতে। তো ষষ্ঠীর দিনটা হচ্ছে 6th লুনার ডে, যেটা পড়ে মেনলি, সেটা হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা দিন, যেদিন অনেক রকম রিচুয়ালস থাকে। তার মধ্যে 3টে খুব ইম্পর্টেন্ট রিচুয়ালস না বললেই নয়। সেটা হচ্ছে কাল প্রারম্ভ, আরেকটা হচ্ছে আপনারা জানেন অকাল বোধন বা বোধন, আর হচ্ছে ওই আদিবাস আর আমন্ত্রণ। আদিবাস আর আমন্ত্রণটা একসাথেই আমরা বলি। তো ষষ্ঠীর দিন ভোর এটা আগে বলা হতো, পুরাণে এটা বলা হয় যে রাজা সুরাট, কিং সুরাটা বা রাজা সুরাট, এই যে ষষ্ঠী পুজোটা সেটা শুরু করেছিলেন হচ্ছে চৈত্র মাসে এই পুজোটার প্রথম শুরু করেন উনি পুরাণ অনুযায়ী, এবং সেটার নাম তখন হয় বাসন্তী পুজো, যেহেতু
বসন্তে হয়েছিল, তাই বাসন্তী পুজো, এবং সেটা উত্তরায়ণের টাইম ছিল বলে তখন কোনো বোধন করতে হতো না, ঠিক আছে। কিন্তু তারপরে যখন রামচন্দ্র এলেন, উনি এই জিনিসটাকে, পুজোর যে দিনক্ষণ সমস্ত বদলে দেন। তো সেইটা উত্তরায়ণের পিরিয়ডে পড়ে না, তখন দক্ষিণায়নের পিরিয়ডে পড়ে। দ্যাটস ওয়াই আমাদেরকে বোধনটা করতে হয়। বোধন হয়ে গেল। বোধন বলতে প্রথমত হচ্ছে মায়ের যে মুখ সেটা রিভিল করা হবে, যেটা এখন অনেক আগে থেকেই রিভিল করে দেওয়া হয়। এটা আমি পার্সোনালি একদমই মানে যেটা আমি মানতে পারি না। ঠিক আছে, মণ্ডপ ঠিক আছে, বাট এই জিনিসটা আমার ঠিক পছন্দ না। কোনো কমপ্লেন করছি না, বাট আমার পছন্দ না। আর তারপরে ওই যেখানে মাকে বসানো হয় সেখানে যাতে কোনো ডিমন না আসতে পারে, সেখানে একটা লাল রঙের টাইপের একটা কিছু বেঁধে দেওয়া হয়, আর ওটাকে আদিবাস বলা হয়। আর বোধন বা অ্যাওয়েকেনিং যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে এই টাইমটাতে হচ্ছে বলা হয় যে স্লিপিং পিরিয়ড, মানে গডেসদের স্লিপিং পিরিয়ড যেটা, সেটা এই টাইমটা জুড়ে। তো যেহেতু তাদের জাগ্রত করতে হয়, তাই জন্য এই টাইমটাকে বলে অকাল বোধন, মানে ঘুমানোর টাইমে জাগিয়ে দেওয়া হচ্ছে, তো তাই সেই কারণে অকাল বোধন বলা। আর আমন্ত্রণ তো বুঝতেই মানে বোঝাই যাচ্ছে যে এই পরের দিন থেকে যে পুজো টুজো শুরু হবে সেটার জন্য একটা ইনভিটেশন দেওয়া আর কি, দেবী দুর্গাকে, যে কাল থেকে পুজো শুরু হবে সেটার অ্যাকসেপ্টেন্সের জন্য একটা আমন্ত্রণ জানানো। এইটা মোটামুটি ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনও আমার বেরোনো হয়নি। আমি এইগুলোর শেষে এই যে আমি জ্ঞান দিচ্ছি, এত আপনাদের যাদের ভালো লাগছে না বা যারা দেখছেন তাদের যদি জ্ঞান ট্যান মনে হয়, তো যাই হোক, এইসব যে চাংসগুলো দিচ্ছি একটু ছোটো ছোটো, সেগুলো আর মেন ঢাক যেটা, সেটা কিন্তু ষষ্ঠীর দিনই শুরু হয়, ঠিক আছে। এই যে ঢাকের বাজনা যেটা বলে, কারণ যে ইন্টিগ্রাল পার্ট আছে দুর্গাপুজোর, তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তার মন্ত্রপাঠ। তো সেই মন্ত্রপাঠের যে ইন্টিগ্রাল পার্টটা, সেই পার্টটা বিভিন্ন অন্যান্য পুজো থেকে কম্বাইন করা। কিন্তু এটা একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে আমরা সবসময় ঢাক বাজলে বলি না যে ঢাকটার সাথে যেন মনে হচ্ছে কোথায় গিয়ে একটা আমাদের ইমোশন, আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমাদের যে ফিলটা সেটা মিশে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা। মানে এই মন্ত্রোচ্চারণের সাথে যে ঢাকের বিটস এবং যে চন্দন স্টিক, তার গন্ধ, ফুলের গন্ধ, একটা দেখবেন মিশ্রিত একটা মিক্সড গন্ধ থাকে, সেই সমস্ত কিন্তু মানে একসাথে মিক্সড। মানে এই জিনিসটা সূত্র অনুসারেও এটাই বলছে, পুরাণেও এটাই বলছে যে সমস্ত কিছু একসাথে কম্বাইন্ড করেই করা হয়েছে। এরকম না যে আমরা ফিল করছি, বাট ইট ইজ ট্রু, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। তারপরে হচ্ছে ষষ্ঠী তো হয়ে গেল। ষষ্ঠী, এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটা তো প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছে, আমাকে কেউ চেনে না, আমি বক বক করছি, তো জিনিসটা বোরিং হচ্ছে। আমি কি করব, আমি আমার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীটা আজকে বলবো না, কারণ দশমীটা একটু বড় জিনিস, তাই যা যা পড়েছি, যার কাছ থেকে নিয়ে পড়েছি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে সপ্তমী। তো ষষ্ঠীতে তো মোটামুটি ওয়ার্শিপ করে দুর্গাকে করে সপ্তমীর দিন শুরু হলো নবপত্রিকা পুজো বা কলাবউ। তো এমনিতে বলা হয় যে কলাবউ হচ্ছে ভগবান গণেশের স্ত্রী, কিন্তু আসলে নবপত্রিকা পুজো যেটা হয় সেটাকে কলাবউ স্নান না বলে আমরা স্ক্রিপ্টে কিন্তু নবপত্রিকা পুজো করা হয়। কারণ নবপত্রিকা পুজোটা এই জন্যই মেনলি করা হয় কারণ মাদার নেচারের একটা ভালোর জন্য, মঙ্গলের জন্য। মানে যারা চাষ করেন, যারা ফার্মার্স আছেন, এই ধরনের মাঠ সংক্রান্ত বা হারভেস্ট সংক্রান্ত যাদের কাজ, তারা কিন্তু মেনলি নবপত্রিকা পুজোটা এই জন্যই করেন যে প্রকৃতির ভালো হোক। প্রকৃতির ভালো হওয়া মানে এই সময় যে নতুন নতুন ধানের বীজ জন্মায়, ভালো ভালো মানে ভালো
ক্ষেতি হোক, চাষ হোক, এইটাই কিন্তু আসল উদ্দেশ্য। কিন্তু যেহেতু কলা বউ স্নান করানোর পরে মানে একটা কলা গাছ স্নান করানোর পরে ওটাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বা নতুন শাড়ি পরিয়ে, আর কি, লাল পাড় সাদাই যে হতে হবে সেরকম কোনো মানে নেই, লাল পাড় নতুন শাড়ি পরিয়ে, আলতা ছুঁইয়ে, সিঁদুর লাগিয়ে গণেশের ঠিক যেখানে দেবী দুর্গার 4 ছেলে মেয়ে থাকে সেখানে গণেশের বাঁ দিকে কলা বউকে স্থাপিত করা হয়, মানে রাখা হয়। তো সেই জন্য ওনার স্ত্রী বলেই আমরা দেখে আসছি বা শুনে আসছি কলা বউকে। কিন্তু মেনলি কিন্তু এটা নবপত্রিকা পুজো, যেখানে একটা আগে বাবুদের আমলে, মানে মেনলি বাবুদের আমলেই খুব বড় করে এই পুজোটা হতো, যেখানে তাদের রাজবাড়ি থেকে গঙ্গা অবধি বিশাল বড় একটা প্রসেশন বেরোতো, অনেক বড় করে ইনস্ট্রুমেন্টাল, মানে সমস্ত কিছু বাজাতে বাজাতে। কারণ নবপত্রিকা পুজো মানে 9 ধরনের গাছ, আর এটার সাথে 9টা রাগও জড়িত আছে, যেরকম মালব রাগ আছে, ললিত রাগ আছে, এই ধরনের অনেক রাগ জড়িত আছে। তো তারা মানে সমস্ত রকম ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজিয়ে প্রচণ্ড ঘটা করে অনেক লোকজনের একটা মিছিল বের করে তারা আর কি যেতেন ওই কলা বউ স্নান করাতে, এবং কলা বউকে স্নান করিয়ে ওই পবিত্র জলে স্নান করিয়ে তারপরে শাঁখ টাক বাজিয়ে আবার ঘরে নিয়ে আসতেন। এখন এই জিনিসটা খুবই ছোট হয়ে গেছে, আর এখন করোনার জন্য তো বোধহয় আরও ছোট হয়ে গেছে এই রিচুয়ালটা। তো সপ্তমীর দিন মেনলি, সপ্তমী এটার জন্যই বিখ্যাত, নবপত্রিকা পুজো। আর সপ্তমীর দিন আমরা, মানে এই সপ্তমীতে আমি বেরিয়েছিলাম আমার মানির সাথে আর বুবুর সাথে, আমার হাজব্যান্ডের সাথে। অনেকগুলো পুজো দেখেছি, কাশী বসলেন, চেতলা বাগান, বিডন স্ট্রিট, সব জায়গার পুজো দেখেছি। ভালো লেগেছে বেশ, হেঁটে হেঁটে ফার্স্ট টাইম ঘোরা। সেদিনের আমি কী পড়েছিলাম না পড়েছিলাম সেসবও দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো সপ্তমী হলো, আর কি কিছু আছে সপ্তমীতে আমার আপাতত মনে পড়ছে না। এবার আসি অষ্টমী। অষ্টমী হচ্ছে এমন একটা দিন, যেই দিন মেন হচ্ছে সন্ধি পুজো, সন্ধিক্ষণ। এখানে একটা চান্স হচ্ছে এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণ জিনিসটা এই কোন টাইমটাকে বলা হয়, মানে সন্ধিক্ষণ তো একটা, সন্ধিক্ষণ মেনলি স্টার্ট হয়ে হচ্ছে অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট, পুরোটা মিলে হচ্ছে সন্ধিক্ষণ। আর এই সন্ধি পুজো আর সন্ধিক্ষণ হচ্ছে যে যখন আমাদের দেবী চামুণ্ডা রূপ ধারণ করেছিল। এবার চামুণ্ডা রূপটা কি? চামুণ্ডা রূপ হচ্ছে যে দেবীর সাথে যখন মহিষাসুরের লড়াই চলছে, তখন আমরা দেখি না যে সিনেমাতে বা মুভিতে বা কোথাও একটা, যে একজন মেন ভিলেনের সাথে তার আশেপাশে অনেকজন থাকে, ভিলেন মানে তার সাথে সাথে আসে। তো সেরকম অসুর তো, মহিষাসুর তো মেন, যে মানে কাশ্যপ, ঋষি কাশ্যপের গ্রেট গ্র্যান্ডসন, সে মেন ছিল। তো সে বাদেও আরও কয়েকজন ছিল, তার মধ্যে চণ্ড আর মুন্ড দুজন ছিল। তারা পেছন থেকে দেবী দুর্গাকে অ্যাটাক করে, মানে একদম সেই সাউথের সিনেমার মতো আর কি। অ্যাটাক করার পর ভেবেছিল যে সে নিজে বাঁচাতে পারবে না নিজেকে, কিন্তু আলটিমেটলি দেবী দুর্গা সবাইকে ডিফিট করে নিজে বেরিয়ে আসেন। তো সেই টাইমটা, সেই মুহূর্তটাকে আমরা চামুণ্ডা মুহূর্ত বলি না, চামুণ্ডা, এই টাইমটাকে, এই সময় দেবীকে বলা হয় চামুণ্ডা। কারণ তখন দেবীর যে বর্ণনাটা দেওয়া হয়েছে, যেটা ভীষণ গ্লো বেরোচ্ছে, সে সিংহতে চড়ে আসছে, তার সারা শরীর দিয়ে একটা অহংকারের ছটা, তো সেইভাবে যে বর্ণনা করা হয়েছে সেটা চামুণ্ডা রূপ বলা হয়। চণ্ডমুণ্ডকে যেহেতু ডিফিট করেছিল, এটা চামুণ্ডা রূপ, এটা সন্ধিক্ষণ। তো সন্ধিক্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন হয়, যেরকম আমাদের শোভাবাজার সুতানটি রাজবাড়িতে ক্যানন বলস ফায়ার করা হতো ওই টাইমে।
যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে এবারে সন্ধিক্ষণটা শুরু হবে। পরে রাজা কৃষ্ণচন্দ্র চন্দননগরে উনি ক্যানন বলস দিয়ে দেন আপনার রবার্ট ক্লাইভকে। তো এরকম অনেক মানে কোন টাইমে সন্ধিক্ষণ, আগে তো অত মানুষ পঞ্জিকা পড়তে বা কোন টাইমে, এখন যেরকম আমরা জেনে যাই প্রত্যেক এই বছর যেরকম পরের বছর একটা জেনে গেছি, সেরকম তো জানতো না। তো এরকম যে বড় বড় বাড়ির বা রাজবাড়ির পুজো, তারা এইভাবে কিছু কিছু রাজবাড়ির কিছু কিছু স্পেশালিটি ছিল যে আমরা এটা করবো। যেরকম কিছু রাজবাড়িতে আবার এরকম ছিল যে মায়ের পায়ের সামনে একটা সিঁদুরের থালা রাখা হতো। সেই সিঁদুরের থালাতে বলা হতো নাকি যে সিঁদুরের একটা মানে ফুট স্টেপস মানে ফুট প্রিন্টস পড়তো। সেই টাইমটাকে ওনারা ভাবতেন যে এই সময় মা এসেছেন, তো এই সময় সন্ধিক্ষণ। এরকম অনেক রকম গল্প আছে, মানে কথা আছে, শুনেছি। আর এই যে সন্ধিক্ষণ শেষ হওয়ার পরে মানে ফাইনালি যে সত্যের জয় হয়েছে, যে দেবী দুর্গার জয় হয়েছে, এটাই মেনলি সন্ধিক্ষণের মেন থিম। আর অষ্টমী আর নবমী, নবমীতে এখনো আসেনি আমি, কিন্তু অষ্টমীতে একটা মেন জিনিস হচ্ছে কুমারী পুজো। কুমারী পুজো হচ্ছে যেহেতু দেবী দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে আসেন, তো সেই পুজোরই একটা রূপ কিন্তু কুমারী পুজো। মানে 16 বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের দেবী দুর্গার সামনে বসিয়ে একটা ডেকোরেটেড চেয়ার করে বসিয়ে তাদেরকে স্নান করিয়ে লালপা সাদা শাড়ি বা লাল বেনারসি পরিয়ে, লালপা সাদা শাড়ি না, লাল বেনারসি পরিয়ে, লাল বেনারসি পরিয়ে, আলতা পরিয়ে, খুব মিষ্টি দেখতে লাগে, আলতা পরিয়ে, ছোটো ছোটো পায়ে আলতা, মাথায় সিঁদুর, মানে সিঁদুরের তিলক আর কি, সিঁদুর মানে মাথায় সিঁদুর না, সিঁদুরের তিলক কেটে বসানো হয় এবং দেবী দুর্গার হাতের একটা ফুল তাদের হাতে দেওয়া হয় এবং তাদের যতক্ষণ না ওই দিনটা শেষ হচ্ছে ওদের আরাধনা করা হয়, ওয়ার্শিপ করা হয়। তো এই কুমারী পুজোটা বলছে যে সব থেকে পাওয়ারফুল, মানে দেবী দুর্গার পুজোর তো অনেক রকম রূপ আছে, যেরকম লক্ষ্মী পুজো, কালী পুজো, তো সেই রকম কুমারী পুজোটা সব থেকে পাওয়ারফুল একটা তার রূপ, কারণ এটা পিওরেস্ট ফর্মে হয়। মানে মানুষ যখন তার পিওরেস্ট ফর্মে থাকে সেই সময় এই পুজোটা হয়। এটা মহাশক্তির সব থেকে পাওয়ারফুল পুজো। এটা হয় মোটামুটি সকালের দিকে হয়, একদম ভোর ভোর হয়, হয় অষ্টমীতেও হয়, নবমীতেও, ইভেন কালী পুজোতেও হয়। অষ্টমী তো ওভার হয়ে গেল, আর বাকি কয়েকটা দিন। তার মধ্যে নবমীতে তো একটা প্রচণ্ড মানে স্পেশাল হচ্ছে নবমীর আরতি, ধূপধুনো দিয়ে আরতি। তো নবমীতে এবারে আমি আমার এক্সপিরিয়েন্সেসগুলো বলি। সেটা হচ্ছে ষষ্ঠীর দিন তো বেরোয়নি, হ্যাঁ চতুর্থীর দিন বেরিয়েছিলাম। সেদিন আমরা তথাকথিত বুর্জ খলিফা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমরা একটা জায়গায় খেতে যাই, লেক টাউনে একটা জায়গায় খেতে যাই। তো আমার এক স্বভাব আছে, খুব বাজে স্বভাব বলতে পারি, যে মানে রাস্তায় আমার নিজস্ব কুকুর আছে বাড়িতে, তো মানে আমার সে না থাকলেও তার আগে থেকে আমার কুকুরদের প্রতি খুব ভীষণ অ্যাট্রাকশন। মানে তাদেরকে দেখলে আদর করতে ইচ্ছে করে, কোলে তুলে আদর করতে, সে যে কুকুরই হোক, মানে রাস্তার কুকুর বা নেড়ি কুকুর হোক বা পোষা কুকুর হোক বা কোনো যাই হোক। তো আমরা গেছি, এবার বুবু আমার হাজব্যান্ড কিন্তু খালি বারণ করে, তুমি একদম হাত দেবে না, এখন করোনার টাইম, কেউ যদি কিছু বলে দেয় আমি কিছু বলতে পারবো না। কে বলবে আমাকে, কে কী বলবে, মানে আমি যেন বিশাল একটা কে অনু, আমাকে আর কে কী বলবে। খেয়ে দিয়ে বেরিয়েছি, ও মা একজন জিম ট্রেনার, পাশে একটা জিম ছিল, হাস্কি নিয়ে বেরিয়েছে। তো হাস্কি এক জিম ট্রেনার, পাশে একটা জিম ছিল, জিমের যে ট্রেনার মনে হয়, গেস করেছি ট্রেনার, সে তার বিশাল লম্বা চড়া হাস্কিকে নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হাস্কিকে নিয়ে সে বেরু করতে বেরিয়েছে।
এবার আমি দেখছি যে জিম ট্রেনারের যারা ট্রেনিজ রয়েছে তারা কিন্তু কেউ এই হাস্কিটাকে আদর পর্যন্ত করছে না, মানে মাথায় এরকম মানুষ করে দেয় সেটা পর্যন্ত করছে না। তো আমি তো প্রথম থেকে একটু মোড়ল বা পাকা টাইপের, আমি দিয়ে তার মাথায় মুখ কুচু কুচু এরকম করতে যাবো, মানে আমার মুখ চোখ সমস্ত কিছু রেডি হয়ে গেছে যে আমি ওকে চটকাবো, ধরে পছন্দ করবো। জাস্ট গেছি, ওমা ট্রেনার বলে কি ইউ ডোন্ট, একবার না সে দুবার বললো। এবার পুরো জিনিসটা সবাইকার সামনে তো হয়েছে, প্রচণ্ড ইনসাল্টিং ফার্স্টে লেগেছে। তা আমি তো চলে এসেছি মুখ ফুক দেখিয়ে, মানে সে দেখতে পাইনি আমি মুখ দেখিয়েছি, মুখ ফুক দেখিয়ে চলে এসেছি। এবার প্রচণ্ড গালি দিচ্ছি, মানে ওনার সামনে না, আমার হাজব্যান্ডের সামনে আর কি। এত বড় সাহস, আমাকে দিল না। আর বুবু হচ্ছে আরে, সে বলছে যে এই বাবা তোমাকে করতে দিল না, এটা কেমন করলো, এটা তো ঠিক করলো না, মানে আমাকে আরও জ্বলাচ্ছে খচাচ্ছে। তো একে তো ওরা ওদের কিছু পাচ্ছি না, আর আমার ওই ইনসিডেন্টটা খালি মাথায় ঘুরছে, কারণ আমি দেখছি যে লোকটা রাস্তা দিয়ে ওকে নিয়ে যাচ্ছে। হাস্কিদের মধ্যে ঠান্ডা জায়গায় রাখা হয়, আর সেদিন কলকাতায় প্রচণ্ড ভাবসা গরম ছিল, লিটারালি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেরে যাচ্ছি। আমি দেখছি সুন্দর চলে গেল রাস্তা দিয়ে, আমার এত রাগ হচ্ছে। রাগটা এই জন্য না যে কেন হাত দিতে দেয়নি, রাগটা এই জন্য যে আমি হাত দিতে পারলাম না, মানে নিজের ওপর রাগ হচ্ছে যে আমি কেন জিজ্ঞাসা করলাম না যে কেন কী অসুবিধে। কারণ কুকুরদের যতদূর শুনেছি, আমি ডাক্তার না, কুকুরদের যতদূর শুনেছি করোনা হয় না, আমি ডাবল ভ্যাকসিনেটেড, মানে আমি বলতে নেই টাচুট সুস্থ। তো আমি কেন জানি না হাত দিতে পারলাম না, সেটা একটা খুব দুঃখের বিষয়। বাড়ি এসেও আমি সেটা নিয়ে ঘ্যাং অনেকক্ষণ করেছিলাম। তো তারপরে ভাবলাম ঠিক আছে, আমি হাতই দেবো না, আর কোনোদিনও কোনো কুকুরের গায়ে হাত দেবো না। তো পরের দিন আবার সেম রাস্তায় দেখলে আমি আবার সেম জিনিস করেছি। এর একটা ইনসিডেন্ট হয়েছে ষষ্ঠীর দিন, এই চতুর্থীর দিন, আর সেরকম কিছু হয়নি। লাইনে আমি দাঁড়াতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর সপ্তমীর দিন তো আমি বললাম, মানি আর বউর সাথে বেরিয়েছিলাম, হেঁটে হেঁটে সব ঠাকুর দেখেছি। সেদিন যেহেতু বুট জুতো পরেছিলাম, আমি একটু কিছু হয়নি, একদম সুন্দর হেঁটেছি। আর সপ্তমীর দিন, হ্যাঁ সপ্তমীর দিন তো বললাম। অষ্টমীর দিন আমি একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটা আমাকে মানি পরিয়ে দিয়েছিল। সেই শাড়িটা পরে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে। একটা ফুল হাত আমি তার সাথে ব্লাউজ পরেছিলাম, পেয়ার করেছিলাম, সেগুলো সামনে দেখিয়ে দিচ্ছি। তো মানে আমাকে না, আমার প্রচণ্ড গরম করছিল। আমরা ভজহরি মান্নাতে খেতে গেছিলাম, সেখানে প্রচণ্ড ভিড় ছিল যে আমরা সেখানে খেতে পারিনি, আমাদেরকে ওপর একটা রুফটপে যেতে হয়েছিল। আর মাও বলেছে যে আমার নাকি শাড়িটা, মানে শাড়ি ব্লাউজের কম্বিনেশনটা ঠিক করতে পারিনি। তো যাই হোক, কোনো রকমে ম্যানেজ করেছি। ব্লাউজটা খুব বড় হয়ে গেছিলো, ফুল স্লিভস ছিল, তো সেদিন আর আমি বেরোতে পারিনি। সেদিন কোথাও ঘুরিও নি, কিন্তু ওই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। খাবারটা আমি এই জিনিসটা দেখেছি, কোথাও ভিড় হলে খাবারের কোয়ালিটি না। সপ্তমীর দিন আমরা যেখানে খেতে গেছিলাম আর্সলানে, সেখানে কিন্তু বিভৎস ভিড় ছিল, কিন্তু ফর্চুনেটলি খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট এত ভালো ছিল, মানে আনবিলিভেবল ভালো ছিল। রেজালা থেকে শুরু করে, চিকেন লহরি থেকে শুরু করে সমস্ত কিছু মানে একদম টপ নচ। লোকজনও বেশি ছিল, প্লাস আমি চেয়েছিলাম পেঁয়াজ, আমাকে ফ্রিতে দিয়েছিল। মানে এটা আমার সারা জীবন মনে থাকবে, যে ফার্স্টে বলেছিল যে স্যালাড নিতে হবে, এবার আমি বললাম আমার শুধু পেঁয়াজই লাগবে, তো আমাকে পেঁয়াজ এত দিয়ে গেছিলো। খুব ভালো লোক ছিল। এবার অষ্টমীতে তো আর বেরোয়নি, ও বেরিয়েছিল পরে বিকেলবেলা বন্ধুদের সাথে, আমার আর বেরোনোর ক্ষমতা হয়নি, কারণ শাড়িটা অতিরিক্ত গরম লাগছিল আমার। আর নবমীর দিন আমি আবার আমরা বেরিয়েছিলাম, মা ভুলে গেছি দেখছো। নবমীর দিন আমরা, ও আচ্ছা, এই নবমীর দিন আমরা কোথায় গেছিলাম? নবমীর দিন, ও
আচ্ছা, আই ফরগট, নবমীর দিন আমরা গেছিলাম হচ্ছে একটা বাগুইহাটির একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, লাউঞ্জ আর কি, সেখানে গেছিলাম। এবিজে বিভৎস ভিড় ছিল, তাই আমরা লাউঞ্জে শিফট হয়ে গেছিলাম। খুব ভালো ছিল জায়গাটা, ফাঁকা ফাঁকা একদম, আমি যেরকম চাই। এটা আমি বলেছিলাম যে ভাই একটা আমার মতো জুস বানিয়ে এনে দাও, তো ও একদম কাস্টমাইজ করে, আমি বলছিলাম যে অরেঞ্জিশ এই ফ্লেভারটা যেন থাকে। আমি নামটা বলতে পারবো না জায়গাটায়, তো একদম মানে কাস্টমাইজ করে এত সুন্দর করে একটা জুস বানিয়ে এনেছিল, খুব ভালো ছিল। সেদিন আমি শাড়ি পরেছিলাম, বাট দ্যাট ওয়াজ আ বিগ সাকসেস, কারণ আমি ভিডিও কল করেছিলাম আমার মাকে বাঁকুড়াতে, এবং আমার মা আমাকে ডিকটেট করে দিয়েছিল এইভাবে কুচি ধর, আরেকটু বাঁদিকে সরা, আরেকটু ঘের দে, আরেকটু ওঠা, এবার সেফটি পিন লাগা, মানে অসাধারণ, মানে অসম্ভব ভালো শাড়ি পরা হয়েছিল আমার ওই দিন। আর ব্লাউজটাও মা বানিয়ে দিয়েছিল, ওটার সাথেই ছিল। তো মানে এতগুলো লুকের মধ্যে আমার ওই লুকটাতে আমি ঘামিও নি, আর আমাকে মোটামুটি আমি যা দেখতে তার থেকে একটু ভালো লেগেছে দেখতে, চলে যাওয়ার মতো। সেদিনও মেনলি খেতেই গেছিলাম, কারণ আমার ঘুরতে অতটা ভালো লাগে না, আমার ছবি তুলতে ভালো লাগে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে। তো এবার দশমীর কথা তো আমি কিছু বলিনি, তো এবার আমি একদম ব্যাপারটা লেট না করে চতুর্থী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন কী কী পড়েছিলাম, কিসের সাথে পেয়ার করেছিলাম, কোথা থেকে নিয়েছিলাম, এটা আপনারা জানতে না চাইলেও আমি বলে দেবো, কারণ ভিডিওতে একটা কিছু স্পার্ক থাকা দরকার, আর এটাই হবে সেই স্পার্ক। সো স্টে টিউন। আমার বর আমাকে এনে দিচ্ছে এখন ওই জিনিসগুলো, আমি আপনাদেরকে চটপট দেখিয়ে দেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সপ্তমীতে আমি পড়েছিলাম না, আগে চতুর্থীতে দেখাই না, চতুর্থীতে আমি পড়েছিলাম এটা, হ্যাঁ বাবা সোজা মনে হয়, দিস ওয়ান চতুর্থীতে পড়েছিলাম। আমার রঙটা খুব ভালো লাগে, আর বেশ গরমও লাগেনি, তাই জন্য এটা পরেছিলাম। তার সাথে নিচে জিন্সটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত, বুবু কাজ করছে, তো আমি পরে দেখাবো পুজোতে কী কী কিনেছি, কী কী নতুন জিনিস, সেটার ফল আমি পরে দেখাবো। আজকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটা টপ, এটা হচ্ছে অ্যান্ডের টপ, যেটা আমরা কিনেছিলাম প্যান্টলুন্স থেকে। হয়ে গেছে, পাট করার দায়িত্ব বুবুর। এটা সপ্তমীর দিন পরেছিলাম, এটা খুব সুন্দর চিকনকারি কুর্তি, যেটা আমি নিয়েছি আমার বান্ধবী, বাঁকুড়ার বান্ধবী রিয়া দে, ওর একটা পেজ আছে, ইনস্টাতে যাও, ইন্ডি ফেয়ারি বলে একটা পেজ আছে, ফলো করে দাও, বা ডাইরেক্ট ওকে মেসেজও করতে পারো। খুব ভালো ভালো ওর কাছ থেকে আমি প্রচুর জিনিস নিই, প্রচুর, এবং ওর কোয়ালিটি এত ভালো, এত অ্যাফোর্ডেবল প্রাইসে, ভীষণ সুন্দর। আর আমার ব্ল্যাক তো অলওয়েজ সবাইকারই ভালো লাগে। টাটা হয়ে গেল, পাঠ করবে। আচ্ছা, এই ঢাকাইটা আমি পরেছিলাম অষ্টমীতে, যেটা একটা সুপার ফ্লপ ঘটনা ছিল। এটা নিয়েছিলাম আমি সুদীপা চ্যাটার্জির থেকে, সুদীপার রান্নাঘরে, যেটা আমার বলার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তো এটা আমি ওনার কাছ থেকে নিয়েছি। শাড়িটা অতিরিক্ত সুন্দর লেগেছিল আমার, মানে লাগে আমার, কিন্তু আমি সেভাবে পরতে পারিনি। আর ব্লাউজটা ছিল দ্য ফেমাস হাকোবা ব্লাউজ, যেটা এটার সাথে মানে একদম ফুরাদা ছিল, তো যায়নি। क्या किया जाए, अब जो हो गया। আর এটা আমি পরেছিলাম নবমীর দিন। এটা একটা চিকনকারি শাড়ি, খুবই সুন্দর, কালারটা খুব সুন্দর। এটাও নেওয়া হচ্ছে আমার ওই বান্ধবীর কাছ থেকে, রিয়া দে ফ্রম ইন্ডি ফেয়ারি, সরি নামটা বলে, ইন্ডি ফেয়ারি, এটা ওর কাছ থেকে নেওয়া।
খুব কমফোর্টেবল শাড়ি। মানে আমি ছুটে দৌড়ে দুবার দেখে নিয়েছিলাম যে আমি ঠিকঠাক করেছি কিনা, তো আই ওয়াজ সাকসেসফুল। আর এই ব্লাউজটা তার সাথে খুব ভালো মানিয়েছিল, আমার মা বানিয়ে দিয়েছিল তাই। তো ব্যাস এইটুকুই। দশমীর একটা বড় ঘটনা আছে, দশমীর কিছু কিছু চাংসও আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ জানিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমি আরও কন্টেন্ট আনবো, অনেক খেটে খুঁটে কন্টেন্ট এনেছি। এত কিছু আমি কখনো জানতাম না, আমি এইসবগুলো জেনেছি, পড়েছি। তো বুবু, তোমার ভয়েস ওভারটা একটু শুনিয়ে দাও, ও এখন কলে আছে। সো লাইক, share and subscribe. অ্যান্ড হাগস অ্যান্ড কিসেস। আর কি বলবো, নমস্কার, টাটা।